প্রবোস তৎকালীন প্রবোস বিল্লাল নিজে শাহবাগখানায় তুলে দিয়ে এসেছিল। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদেরকে রক্ষা করা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল প্রবোস নিজে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্রলীগের মতো একইভাবে শিক্ষার্থীদেরকে নির্যাতন করে। এরপরে এখানে আর একটা 12 নম্বর রুল ছিল যে ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠন যেমন ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মানে এইরকম প্রায় 14টা রুল ছিল যে আপনি কি করবেন, কাকে সালাম দিতে হবে, কোথায় খাইতে পারবেন না, কোন রুমে যাইতে পারবেন না, ট্রাউজার পরতে হবে, রাত্রে কীভাবে ঘুমাইতে হবে, কই ঘুমাইতে হবে, সেই রুল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অলমোস্ট 150টার মতো গণরুম ছিল। তো এই যে ডেইলি ক্যাম্পাসের নিউজ, তৎকালীন সাংবাদিকরা মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করতে ভয় পেত, তারা নিউজ পর্যন্ত করতো না যে গেস্ট রুম গণরুমে কীভাবে নির্যাতন করা হয়। তৎকালীন প্রায় 150টি গণরুমের তথ্য আপনার ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকরা খুঁজে বের করেছিল, এবং এক একটা রুমে প্রায় ছোট্ট রুম, যেই রুমে মনে করেন যে বৈধতা মূলত 4 জনের রুম, সেই 4 জনের রুমে 30 জন, 25 জন, 26 জন, 30 জনকে গাদাগাদি করে রাখা হইতো। এইগুলো কেন রাখা হইতো তার বেশ কিছু কারণ আছে। যারা ছাত্রলীগের পোস্টেড ছিল তারা সিঙ্গেল রুম নিয়ে থাকতো। সিঙ্গেল রুম নিয়ে থাকার কারণে যে সকল শিক্ষার্থীদের বৈধ সিট, তারা বৈধ সিটে থাকতে পারতো না, তাকে বাধ্য হয়ে এক রুমে 30 জন 40 জন করে থাকতে হইতো। আর এই বৈধ সিটগুলো 4 জনের সিট 1 জন, 4 জনের সিট 2 জন, এরকম করে সিঙ্গেল রুমে থাকতো। এমনকি কেউ কেউ 3-4টা রুম দখল করে থাকতো। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে জেলে আছেন, তানভীর হাসান সৈকত, যিনি জসীমউদ্দিন হলে একাই 3টা রুম নিয়ে থাকতেন। তাদের কারোই ছাত্রত্ব ছিল না, একাই 3টা রুম নিয়ে থাকতেন। এই যে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট যে একাই 3 রুমে থাকতেন, এবং 3 রুমটা কে কে থাকতো সেটাও শোনেন। 3 রুমে কে কে থাকতো এটা শোনেন। 320 নং রুমে থাকেন তার ড্রাইভার শরীফ হোসেন, মানে তাদের ড্রাইভারও শিক্ষার্থীদের বৈধ সিটে থাকতো। 3টা রুম এমনভাবে দখল করে, সেই এই বৈধ শিক্ষার্থীরা থাকবে কোথায়? সেই বৈধ শিক্ষার্থীরা থাকতো গিয়ে গণরুমে, এক রুমে 30-40 জনের রুমে, আর তাদের ড্রাইভাররাও থাকতো সিঙ্গেল রুমে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের একটা সাধারণ সম্পাদক, তার গাড়ি আসবে কোত্থেকে? সে গাড়িও আছে, গাড়িতে এবং তার ড্রাইভারও থাকতো সিঙ্গেল রুমে, আর শিক্ষার্থীরা থাকতো ওই 30-40 জনের রুমে। আর 30-40 জনের রুমে থাকতে হলে কি করতে হবে? ওই যে 12টা নিয়ম, 14টা রুলস যেটা দেখাইলাম, এই রুলসগুলো মানতে হবে, এবং প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের সবগুলো কর্মসূচি নিতে হবে। কর্মসূচি কি? কর্মসূচি শুনলে আপনারা হাসবেন। তৎকালীন মেইন স্ট্রিম মিডিয়ারা কেউ রিপোর্ট করতো না, এটা নিয়ে কেউ কথা বলতো না। সবার মধ্যে এক ধরনের মানে চাপা আতঙ্ক হোক বা লিগকে সার্ভ করা হোক, যেভাবেই হোক, তারা এটা নিয়ে কেউ রিপোর্ট করতো না। ধরেন ছাত্রলীগের আজকে সেক্রেটারি সৈকত বা ধরেন সাদ্দাম, সে ব্যাডমিন্টন খেলতে আসবে, অমুক হলে ব্যাডমিন্টন খেলতে আসবে। তো সাদ্দামের রাজনীতি যারা করতে এই গ্রুপের, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে যদি 9টার সময় ব্যাডমিন্টন খেলে, 7টার সময় যে সেই ব্যাডমিন্টন করে চারপাশে গোল হয়ে বসা, এবং দাঁড়িয়ে থাকা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বসে থাকা। নেতা আসলে এরপর যদি ব্যাটে লাগাইতে পারে তাহলে হাততালি দেওয়া। এগুলো ছিল প্রোগ্রাম ছিল আপনার জাহাঙ্গীর কবির নানক, সে শরৎ উদ্যানে আসবে, ওখানে যে তাকে প্রোটোকল দিতে হবে। শেখ হাসিনা, খুনি হাসিনা এখান দিয়ে যাবে, তাকে প্রোটোকল দিতে হবে, রাস্তার 2 পাশে দাঁড়ায় থেকে হাততালি দেওয়া। এগুলো ছিল প্রোগ্রাম। এই জন্য সারা দিন এখানে রাস্তা নিয়ে দাঁড় করে রাখা হয়েছে, সারা দিন। একবার যাবে সেই বইমেলার উদ্বোধনে যাওয়ার জন্য 10টার দিকে হয়তো প্রোগ্রাম, 8টা থেকে সবাইকে এই আপনার কাটাবনের যে রাস্তা, এই রাস্তায় দাঁড়ায় থাকতে হবে। 8টা থেকে দাঁড়ায় থাকবে, একবার যাবে, যাওয়ার সময় একবার হাততালি দিবে, স্লোগান দিবে, আবার ওইখানে বসে থাকবে। আবার 12টা-1টার দিকে যখন খুনি হাসিনা আবার যখন ফিরে গণভবনে যাবে, তখন আবার দাঁড়ায় এখানে স্লোগান দিবে। এই সারাদিনের প্রোগ্রাম। আসবে একজন মন্ত্রী আসবে বা একজন দলীয় নেতা আসবে, তার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা, এটা ছিল তাদের প্রোগ্রাম। তারপরে আপনার আরও যদি কিছু জিনিস দেখাই, যে ডেইলি ক্যাম্পাস আর একটা নিউজ করেছিল যে 128টা গণরুমে থাকেন 2500 শিক্ষার্থী। 128টা রুমে
2,500 শিক্ষার্থী থাকে। তাহলে এক এক রুমে কতজন করে পরে আপনার হিসেব করে দেখেন, 4 জনের একটা রুমে কতজন করে থাকতে হয় হিসেব করে দেখেন। প্রত্যেককে ইলিশ ফাইল দিয়ে থাকা লাগছে। আমি কয়েকদিন ছিলাম। আপনি রাত্রে ঘুমাইলে আপনি যেভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমাইতে হবে, কাজ হতে পারবেন না, কারণ পাশে আর একজন শুয়ে আছে, তার পাশে আর একজন, এভাবে পুরো রুম ভর্তি গাদাগাদি করে রুম ঘুমানো, আপনি কাজ হতে পারবেন না। কোনো কারণে যদি বাই চান্স আপনি উঠে দিয়ে ওয়াশরুমে যান রাত 2টা-3টার দিকে, আইসা দেখবেন যে সেই ফাঁকা জায়গাটা আর নাই, আপনি আর ঘুমাইতে পারবেন না। এটা ছিল একটা নির্যাতনের প্রক্রিয়া। আর একটা নির্যাতন ছিল যে আপনাকে রুটিন করা থাকতো, কোনো হলে 6 দিন সপ্তাহে, কোনো হলে 7 দিন, কোনো হলে 3 দিন, রাত 10টায় বা 11টায় গেস্ট রুম। এই যে যারা গণরুমে যারা থাকতো তাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে 11টার আগেই এই গেস্ট রুমে আসতে হবে। আসার পরে তাদেরকে কোনো কারণ ছাড়াই একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করার জন্য, মানে ভয় দেখিয়ে শাসন করার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য কোনো কারণ ছাড়াই প্রতিদিন আপনাকে 11টা হলে থাকলে আপনাকে বাধ্যতামূলকভাবে 11টা গেস্ট রুমে যাইতে হবে বা 10টায় গেস্ট রুমে যাইতে হবে। যদি আপনি গেস্ট রুমে না যান তাহলে আপনার বিছনা বা বেডিং বা ট্রাঙ্ক যেগুলো থাকবে সেগুলো আপনি বাইরে ফেলে দিতে হবে এবং আপনি হলে থাকতে পারবেন। তো এরপর 11টার সময় আপনাকে হলে যাইতে হবে, গেস্ট রুমে যাইতে হবে। গেস্ট রুমে যাওয়ার পর আপনাকে 11টা থেকে 1টা 2টা পর্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ। যদি কোনো ফল্ট নাও পায়, তুমি বাঁকা হয়ে দাঁড়ায় আসো কেন, তুই হাসতেছিস কেন, বা তুই গতকালকে অমুক দিন অমুক জায়গায় হাসতেছিলি কেন, তারপরে অমুক সময় অমুক জায়গা দিয়ে 1 কিলোমিটার দূর দিয়ে আমি যাইতেছিলাম, তুই আমার সালাম দিস নাই কেন, আমার গার্লফ্রেন্ড ওখানে দাঁড়ায় ছিল, তুই তার সালাম দিস নাই কেন। এইরকম নানাবিধ অজুহাতে তাকে গালিগালাজ করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, যে শব্দগুলো আমরা মানে সভ্য মানুষ মুখ দিয়ে উচ্চারণই করতে পারবে না। গালিগালাজ করা, যদি কোনো কারণে আপনি একটু বলেন যে গালিগালাজ কেন করছেন, প্রশ্ন করেন, তাহলে মারধর শুরু। এই মারধর কখনো স্টাম্প দিয়ে মারধর করা, কখনো হাত পা ভেঙে দেওয়া, কখনো হকি স্টিক দিয়ে দাঁত টেনে তুলে ফেলা, কখনো হাতের নখ তুলে ফেলা, পায়ের নখ তুলে ফেলা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এইভাবে নির্যাতন করা হতো এবং এরপরে এই নির্যাতন চলতো 1টা-2টা পর্যন্ত। এরপরে বের করে দেওয়া হয়। দেখেন চাঁদাবাজি এই ট্রেনিংটা কীভাবে দেওয়া হতো, রাত 1:30টার দিকে 2টার দিকে বের করে দেওয়া হতো। বের করে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো যে তোমরা এখন বের হয়ে যাবা, বের হয়ে যেয়ে ক্যাম্পাসের ভিতরে যদি কোনো ফাঁকা ট্রাক ঢুকে সেই ট্রাক তোমরা আটকায়া ট্রাকে উঠবা, উঠে তোমরা দল বেঁধে মাওয়া যাবা, অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়টা পিলার আছে সেটা গুনবা, অথবা হাতির জেলে কয়টা ব্রিজ আছে সেটা গুনবা, গুনে এসে আমাদেরকে রিপোর্ট করবা। এই যে চাঁদাবাজি শিকার, ট্রাক আটকানো, ট্রাক আটকে ফাও সেখানে যায় ঘুরে আসা, এইভাবে ট্রাককে টাকা না দেওয়া, এইভাবে একটা ট্রেন আপ করা যায় সন্ত্রাসী কর্মকাণ্ডের। এর মাধ্যমে প্রলয় গ্যাং বা বিভিন্ন ধরনের গ্যাংয়ের সৃষ্টি হইতো। যে গ্যাংগুলো করতো কি, যে আপনার শরৎ উদ্যানে ধরেন রাত্রেবেলা কেউ ঘুরতে আসছে 4-5 জন পরিবার সহ, তাকে মারধর করে মোবাইল রেখে দেওয়া, টাকা রেখে দেওয়া, এই ধরনের অহরহর কেস আপনারা দেখেছেন। যে ছাত্র তো আপনার নিউজ হইতে, এবং কারো জেল হইতে ধরা পড়ছে, এরকম ঘটনা ঘটছে। কখনো নিরীহ মানুষকে ধরলে তো কখনো শাস্তি হবে না, কিন্তু দেখা গেছে যে ভুল করে এমন একজনকে চিন্তা করে বসে, সে ছাত্রলীগের আরেক বড় নেতা বা আওয়ামী লীগের আরেক বড় নেতা, এখন সে চিহ্নপটি স্বাভাবিকভাবে তার জেলে যেতে হবে। এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটছে, এগুলো রেগুলার ঘটনা ঘটছে। এইভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সিন্ডিকেট, তারপরে হচ্ছে চাঁদাবাজির সিন্ডিকেট, দোকানে ফাও খাওয়ার সিন্ডিকেট এবং দোকান বসানোর সিন্ডিকেট, এগুলো গড়ে ওঠা হয়েছে। এবং ডেইলি ক্যাম্পাসের নিউজ আমি যেটা বললাম যে কারাবন্দীদের জন্য বরাদ্দ থাকতো 36 স্কোয়ার ফিট। যারা কারাবন্দী তাদেরকে কারাগারে 36 স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ দেওয়া হয়তো ঘুমানোর জন্য। আর গণরুমে একজন শিক্ষার্থী থাকার জন্য জায়গা হয়েছে 16 থেকে 17 স্কোয়ার ফিট। মানে কারাবন্দীরা যে জায়গাটুকু পাইতো তার থেকে দ্বিগুণেরও কম জায়গা পাইতো এই শিক্ষার্থীরা ঘুমানোর জন্য। এইরকম নৃশংস পরিস্থিতি ছিল। তো এখন এক শিক্ষার্থীদের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি